দর্শক, স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে। সাথে আছি আমি এম এ মানিস। দেখতে দেখতে পেরিয়ে গেল 2টি মাস, অর্থাৎ জাতীয় নির্বাচন আরও ঘনিয়ে আসলো। রাজনীতিতে উত্তাপ বাড়ছে প্রধান দুটি দলের সাধারণ সম্পাদক এবং মহাসচিবের বক্তব্যকে ঘিরে। বিএনপি চেয়ারপারসন রাজনীতি করতে পারবেন কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে কথা চালাচালি, হচ্ছে নানা আলোচনা। আবার এর মধ্যে নির্বাচন কমিশন বলছে বড় দুটি রাজনৈতিক দল, অর্থাৎ বড় রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। অর্থাৎ নির্বাচন কমিশন চাচ্ছে এবং ওনারা বলছেন যে তারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে হাঁটতে চান, এবং সেইখানে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতবিরোধ থাকে, কোনো মতপার্থক্য থাকে, তাহলে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদেরই আলোচনা করে সেটাই সিদ্ধান্ত আসতে হবে। এছাড়াও আজকের দিনের উল্লেখযোগ্য খবরের মধ্যে রয়েছে আবারও বিদ্যুতের দাম বেড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই এই সিদ্ধান্ত বাজারে কেমন প্রভাব ফেলবে সেটা নিয়েও আমরা আলোচনা করব। এরকম নানান আরও অনেক বিষয় রয়েছে আজকে আলোচনার জন্য। আমাদের স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব ABM মোশাররফ হোসেন, আরও আছেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশাহ। স্বাগত আপনাদের। তো আমরা আসলে শুরু করেছিলাম যে এই রাজনীতিতে আসলে উত্তাপ তো আছেই, এর মধ্যে দেখতে দেখতে আসলে 2টা মাস কিন্তু পার হয়ে গেল, এবং নির্বাচনে আসলে ডিসেম্বরকে যদি আমরা ধরি যে জাতীয় নির্বাচন, বা ডিসেম্বর শেষে জানুয়ারির শুরুর দিকে, তাহলে আসলে হাতে 10 মাস বা তারও কম সময় আছে। এই সময়টার মধ্যে এখনও কিন্তু নানান ধরনের আলোচনা চলছে। অর্থাৎ আমি মোশাররফ ভাইয়ের কাছে আসতে চাই যে আপনার দলের চেয়ারপারসনকে ঘিরে একটা আলোচনা চলছে যে রাজনীতি করা না করা বিষয়ে, এবং সেখানে সরকারি দলের পক্ষ থেকে বিভিন্নভাবেই বলা হচ্ছে যে আইনে কোনো বাধা নেই। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। যে এটা কি আসলে মানে কোনো না, এটা আমরা মনে করি এটা বাংলাদেশ আওয়ামী লীগের একটা রাজনৈতিক স্টান্টবাজি। ওনারা খুব কৌশলে বিএনপির মধ্যে একটি অপপ্রচার চালাতে চাচ্ছে যে বিএনপি হয়তো বেগম খালেদা জিয়াকে রাজনীতি চায় না। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আওয়ামী লীগের এই যে সাম্প্রতিককালে যদি আপনি বক্তব্য দেখেন, যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছে বেগম খালেদা জিয়া রাজনীতি করার সুযোগ নেই। তাদের আইনমন্ত্রী বলছে রাজনীতি করার সুযোগ আছে, এটা খালেদা জিয়ার নিজের ইচ্ছার ব্যাপার। তাদের অন্য কৃষিমন্ত্রী বলছে রাজনীতি করার সুযোগ আছে, খালেদা জিয়া ইচ্ছা করলে রাজনীতি করতে পারে। তাদের তথ্যমন্ত্রী বলছে রাজনীতি করার। এখন আমরা একটা মন্ত্রী রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, আইনমন্ত্রীও তো বলেছেন যে আইনে এ ধরনের কোনো বাধা নাই। তাহলে নির্বাচন করার ক্ষেত্রে একটা বাধা আছে, সেটাও বলে, সেটা কিন্তু স্পষ্ট বলে নির্বাচন কমিশন আইনে একটা যে সাজাপ্রাপ্ত। এখন হলো যে আওয়ামী লীগের দেখবেন যে 4 জন মন্ত্রী যারা শপথ নিয়েছে যে তারা তাদের আচরণে রাগে বিরাগে অনুরাগে কেউ যেন অসন্তুষ্ট, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু সেখানে 4 জন মন্ত্রীর যদি আপনি রাজনৈতিক মানে বিশ্লেষণ করেন তাদের বক্তব্য, তাহলে দেখবেন যে একজন এক এক কথা বলছে। আর আমরা জনগণ বা আমরা নাগরিক কোনটা বিশ্বাস করব? তবে আমরা যেটা মনে করি বেগম খালেদা জিয়া রাজনীতি করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই, আমরা যেটা মনে করি। কারণ খালেদা জিয়াকে এই সরকার ষড়যন্ত্রমূলকভাবে মামলায় সাজা দেওয়া হয়েছে। সেই মামলার রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করেছি, সেটা পেন্ডিং অবস্থায় আছে। আপিল যদি শুনানি হয়, আপিলে যদি 2টা রায় হতে পারে। একটা রায় হতে পারে যে খালেদা জিয়ার সাজা স্থগিত হয়ে যাকে জামিন দিতে পারে, অথবা সাজা স্থগিত করলেও সে নির্বাচন করতে পারে। পরবর্তী সময় আপনার আপিল ডিভিশনের রায়টি কী হবে সেটা হলো পরের ব্যাপার। কিন্তু আপিলের রায় হওয়ার আগ পর্যন্ত তো আগের যে আদালতের রায় সেটা তো বহাল থাকবে, বহাল আছে এখন যার কারণে তো উনি রাজনীতির বাইরে আছে। এখন এই প্রসঙ্গ কিন্তু আমরা উত্থাপন করতে নিই। এখন এই প্রসঙ্গ উত্থাপন করছে যে সামনে নির্বাচন, আপনি যে কথাটি বললেন। এখন আওয়ামী লীগ একটা বিএনপির মধ্যে একটি অন্তর্দ্বন্দ্ব তৈরি করতে চায় যে আমরা হয়তো বেগম খালেদা জিয়ার ব্যাপারে বিএনপি অত সিরিয়াস না, কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমাদের মহাসচিব, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে এটা নিয়ে কোনো দ্বিমত করার কোনো সুযোগ নাই, বিতর্ক করার সুযোগ নাই, যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। সাংবাদিকরা মহাসচিবকে প্রশ্ন করেছে যে আগামী নির্বাচনে আপনারা জিতলে আপনাদের প্রাইম মিনিস্টার কে হবে? আমরা বলেছি খালেদা জিয়া।
যদি কোনো কারণে খালেদা জিয়া স্বাস্থ্যগত কারণে না পারে, তাহলে সেক্ষেত্রে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান, এটা করে পরিষ্কার, এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। এখন আপনি আসেন, এখন যে প্রশ্নটি দেখা দিয়েছে যে নির্বাচন নিয়ে আপনি বলছেন যে 10 মাস, বাংলাদেশে কি নির্বাচন উপযোগী পরিবেশ আছে? কারণ একটা নির্বাচন যদি আপনি করতে চান, সে নির্বাচন করতে হলে নির্বাচনের সাথে বেশ কিছু কম্পোনেন্ট জড়িত আছে। রাজনৈতিক দল আপনি বলেছেন, নির্বাচন কমিশন, দেশের রাজনৈতিক পরিবেশ, সর্বোপরি মানুষ যে ভোট দিতে পারবে এই ধরনের একটি নিশ্চয়তা, এবং যে ভোটটি দেবে সেই ভোটের রেজাল্টটা সে পাবে কিনা, এই কয়েকটা নির্বাচনের সাথে জড়িত। কিন্তু আপনি যদি নির্মোহভাবে বিচার করেন, বাংলাদেশে কি সেই পরিবেশ আছে? সরকার বিরোধী দলকে বিরোধী দল বলতে রাজনৈতিক দলগুলিকে কোনো ধরনের স্পেস দিচ্ছে না। নির্বাচন কমিশন একটি দলকে নির্বাচনে জেতানোর জন্য যত কৌশল দরকার সেই কৌশল অবলম্বন করছে। প্রশাসন সম্পূর্ণ নগ্ন দলীয়করণ। নির্বাচনের জন্য যে একটি সমতল লেভেল ফিলিং মাঠ দরকার, সেইটা বাংলাদেশে নাই বললে চলে। আজকে আমরা কি ঠিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি না। আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আমাদেরকে হামলা করা হচ্ছে, আমাদের নামে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হচ্ছে, আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার দেওয়া হচ্ছে। তাহলে এইরকম যদি একটি অবস্থা দেশে বিরাজ করে, আপনি কিভাবে একটি রাজনৈতিক দল নির্বাচন করবেন? আজকে দেখেন কোন দল কিভাবে, আমরা না হয় আওয়ামী লীগের প্রতিপক্ষ, যে আমরা হয়তো আওয়ামী লীগ মনে করে যে তারা যদি ক্ষমতায় না আসতে পারে, তাদের বিকল্প হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয়বাদীতে ক্ষমতার আসার কোনো সম্ভাবনা নেই। জাতীয়বাদী ইদানিং এই সরকারের নানা অসঙ্গতিগুলি যখন তুলে ধরছে, তখন আদালতের মাধ্যমে তার চেয়ারম্যান GM কাদেরকে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটা কি আদালতের কাজ? এটা কি আদালতের ফাংশন? বিএনপি কিভাবে চলবে, আওয়ামী লীগ কিভাবে, জাতীয় পার্টি কিভাবে চলবে, এটা তাদের নিজস্ব গঠনতন্ত্র আছে, তাদের নিজস্ব আইন আছে, কানুন আছে, সেটার মাধ্যমে চলবে। আদালত কি পারে একটা দল কিভাবে চলবে সেটা ডিক্টেট করতে? আমরা মনে করি পারে না। কিন্তু এটা কেন? এটা সরকারের অঙ্গলিয়ালন এটা হচ্ছে, এবং একটি রাজনৈতিক দলকে প্রেসারে রাখার জন্য এই কাজটি করছে। আচ্ছা, আমরা আদালতের বিষয় ওটা নিশ্চয়ই আদালত নির্ধারণ করবে, আমরা আসবো এই প্রসঙ্গে। আমি এবার একটু যেতে চাই জনাব মতিউর রহমান বাদশার কাছে। আপনার দলের একাধিক মন্ত্রী এবং একাধিক দলের নেতা, তারা বিএনপি চেয়ারপারসনের রাজনীতি করার সুযোগ থাকা না থাকা বিষয়ে আইনি অনেক ব্যাখ্যা দিয়েছেন, এবং সুযোগ সুবিধার ব্যাপারে যে সুযোগ সুবিধা আছে বা রাজনীতি উনি করতে পারেন, এই জিনিসগুলো ওনারা সামনে এনেছেন। তো রাজনৈতিক প্রতিপক্ষ দল হিসেবে তো আসলে এইটা আওয়ামী লীগ করছে কেন? বিএনপিকে বেকায়দে ফেলতে পারলেই তো আওয়ামী লীগের জন্য ভালো। তো এইটা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের এই মানে ব্যাখ্যাগুলো, আইনের যে দুর্বল মানে ইয়েগুলো আছে, যে স্পেসগুলো আছে, সেগুলোকে সামনে তাদেরকে দেখিয়ে দিচ্ছে কেন, বিএনপিকে দেখিয়ে দিচ্ছে কেন সেই স্পেসগুলোর কথা? জি আনিস ভাই, আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে শ্রদ্ধেয় সহ আলোচক এবং সম্মানিত দর্শক শ্রোতাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আলোচনাগুলোকে আমরা আসলে জটিল করি, আলোচনা কিন্তু অত জটিল না। আপনি যেই প্রসঙ্গটি বলেছেন, বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানের প্রসঙ্গে, এটি বাংলাদেশের আইন সুস্পষ্টভাবে বলে দিচ্ছে তাদের পরিণতি কী হবে। আমাদের মন্ত্রী মহোদয়ের যে প্রসঙ্গগুলো উল্লেখ করেছেন আপনি, এখানে আমি তাদের বক্তব্যগুলো আমি একটু সামারাইজ করতে চাই। এখানে দুটো বিষয় খুব পরিষ্কার, এক রাজনীতির প্রসঙ্গ, আর এক নির্বাচনী প্রসঙ্গ। এখন বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রীর সহানুভূতিক্রমে সে বাসায় জেল খাটছেন, কাজেই এই মুহূর্তে তার রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করাও সম্ভব নয়। তবে তার নামে একটা কেন 10টা মামলা থাকলেও সে রাজনীতি করার অধিকার রাখে। এটা হচ্ছে রাজনীতির প্রসঙ্গ। আর নির্বাচন প্রসঙ্গে দেশের প্রচলিত আইন অনুযায়ী, বিধান অনুযায়ী যে ক্রাইটেরিয়াগুলো নির্বাচন করার পক্ষে বিপক্ষে, সেই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। এখানে একটি বিষয় খুব পরিষ্কার যে বেগম খালেদা জিয়া যেহেতু মামলায় দণ্ডিত,
সঙ্গত কারণেই সে এই মামলার দণ্ড শেষ হওয়ার পরে একটা নির্ধারিত মেয়াদ পার না হওয়া পর্যন্ত সে বাংলাদেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবার আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, আপনি মন্ত্রী মহোদয়দের বক্তব্যগুলোও আপনি শোনেন, আমার কাছে দুটো বিষয় একদমই পরিষ্কার। রাজনীতির প্রসঙ্গে তারা বলেছেন যে বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানরা অবশ্যই রাজনীতি করতে পারে, সেই অধিকার তাদের আছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু বেগম খালেদা জিয়ার তাও নাই। তার কারণ সে দণ্ডিত অবস্থায় কারাবাস করছেন, এবং আমি আবারও বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর সহানুভূতিক্রমে সে তার নিজস্ব বাসভবনে কারাবাস করছেন। এই মুহূর্তে তার রাজনীতিতে কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ নেই, তবে মামলা তার যতই থাকুক সে রাজনীতি করার অধিকার রাখে। আর নির্বাচনে যেহেতু বাংলাদেশের আইন অনুযায়ী সে একজন সাজাপ্রাপ্ত, এই মুহূর্তে তার নির্বাচন করার সুযোগ নেই। না, কিন্তু এটা আদালত কর্তৃক তো তাকে একটা সুযোগ দেওয়া হয়েছে, তো এটা আসলে বাসায় থেকে ওনাকে সে অধিকারটা দেওয়া হয়েছে, তো এখানে কারাবাস বলা বোধহয় ঠিক হবে না। না, এটা নির্বাহী আদেশেই তো উনি নির্বাহী আদেশে আছেন, কিন্তু তিনি কিন্তু কারাভোগ করছেন, তিনি কিন্তু মুক্ত অবস্থায় নেই। আদালতের নির্দেশেই সে তার নিজস্ব বাসভবনে কারাভোগ করছে। মোশাররফ ভাই বলছিলেন যে অবস্থায় নেই। এই যে আওয়ামী লীগের দলীয় নেতাদের যে বক্তব্যগুলো এবং খালেদা জিয়া রাজনীতি করার সুযোগ আছে, এই কথাটাকে সামনে এনে এটা আসলে আওয়ামী লীগের স্ট্যান্ডবাজি, হ্যাঁ উনি যেটা বললেন, যেটা আওয়ামী লীগের আসলে স্ট্যান্ডবাজি করছে বা এটা মোশাররফ ভাই বলতে পারে, কিন্তু আমার কাছে বিষয়টা এরকম যে আপনারা বিশেষ করে সংবাদ মাধ্যমের গণমাধ্যম কর্মীরা বিভিন্ন প্রসঙ্গ নিয়ে রাজনৈতিক দলের নেতাদের কাছে, বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিএনপির মহাসচিবের কাছে প্রসঙ্গ উত্থাপন করলে তারা একটা প্রতিক্রিয়া ব্যক্ত করে। সেখান থেকেই এর আশপাশে অনেক শব্দ সংযোজন বিয়োজন করে হয়তো আমরা নিজস্ব ব্যাখ্যা দিই, কিন্তু বিষয়টা খুব পরিষ্কার যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি কিংবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া, এই নামগুলো তো আসবেই। এটার মধ্যে স্ট্যান্ডবাজির কি আছে? আপনি কি খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি রাজনীতি করবেন? তাহলে খালেদা জিয়ার প্রসঙ্গ আসলে আপনি স্ট্যান্ডবাজি বলবেন কেন? এটা খুব প্রাসঙ্গিক বিষয়। আওয়ামী লীগের রাজনীতির প্রসঙ্গ তুললে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, এদের প্রসঙ্গ আসবেই। আজকে বিএনপির পার্সপেক্টিভে আলোচনা করলে বিএনপির জায়গায় দাঁড়িয়ে অবশ্যই বেগম খালেদা জিয়া, তারেক রহমান কিংবা ফখরুলদের সাহেবদের আলোচনা আসবে। এতে আওয়ামী লীগের স্ট্যান্ডবাজির কি আছে? আমার কাছে মনে হয় আসলে বিএনপি তাদের নিজস্ব রাজনীতিতে হারিয়ে ফেলেছে। এই কারণে তারা বরঞ্চ বিভ্রান্ত, এই কারণেই তারা মনে করে যে এটা আওয়ামী লীগের স্ট্যান্ডবাজি। হঠাৎ করেই মানে আপনার দলের চেয়ারপারসনের রাজনীতিতে আসা না আসার প্রসঙ্গটি আসলো কেন? আসলে এটা হলো আওয়ামী লীগের একটা, আমি যে আগে বলছি স্ট্যান্ডবাজি, তারা এক এক সময় রাজনীতিকে এক একটা দিকে টার্ন করাতে চায়। আপনি দেখবেন বিএনপির প্রসঙ্গতে কিন্তু এই প্রসঙ্গ, কারণ আমরা বারবার বলেছি বেগম খালেদা জিয়া, যেই মামলায় খালেদা জিয়াকে দণ্ডিত করা হয়েছে, বাংলাদেশে যেই বিদ্যমান আইন আছে 401 থেকে 6 পর্যন্ত ধারা আছে, সেই ধারা অনুসারে বেগম খালেদা জিয়াকে জামিন দিতে কোনো আইনগত বাধা নেই। কিন্তু আমরা বারবার বলেছি এটা রাজনৈতিক মামলা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, সুতরাং রাজনৈতিক কারণে বেগম খালেদা জিয়া জামিন পাচ্ছে না। যার কারণে আপনি দেখবেন এখন যে খালেদা জিয়া পাশে আছে, এটা কিন্তু প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা, এটা কিন্তু আদালতের। বারবার তাদের মন্ত্রীরা বলেছে, তাদের আইনজ্ঞরা বলেছে যে বেগম খালেদা জিয়া কোনোভাবে মুক্ত হওয়ার সুযোগ নেই। তাইলে এখন কিভাবে উনি মুক্ত হলেন? অর্থাৎ প্রধানমন্ত্রীর ইচ্ছা অনিচ্ছায় খালেদা জিয়ার এই সাজা হয়েছে। এখন উনি সাজা দিয়েছে, আবার 401 দ্বারা তার যে নির্বাহী পাওয়ার, সেই ধারা মতে উনি তাকে এখন বাসায় থাকার অনুমতি দিয়েছে। সুতরাং এই মামলাটা সম্পূর্ণ বানোয়ার, বিভ্রান্তজনক। এখন আমরা যদি সাজাটা তো হয়েছে আদালতে, আদালতকে তো ব্যবহার করা হয়েছে। এখন আপনাকে আমি বলি যে আমলে এখানে বাদশা সাহেব আছে, যে প্রায় বলে যে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে অনেক অগণতন্ত্র, তারা অবৈধ শাসক। তো তাদের এই মামলাটা দেওয়া হয়েছে কিন্তু সেই আমলে, তত্ত্বাবধায়ক সরকার আমলে। তখন আজকের মাননীয় প্রধানমন্ত্রীর নামে 14টি মামলা, বেগম খালেদা জিয়ার নামে 4টি মামলা। তো প্রধানমন্ত্রীর 14টি মামলায় আপনার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাহলে কেন খালেদা জিয়ার মামলা থাকবে? যদি আপনি মনে করেন অন্যায়ভাবে যে তাদের ক্ষমতাটা অবৈধ, তাদের মামলা চলতে পারে না,
উঠবে, তাহলে বেগম খালেদা জিয়ারটা বৈধ হয় কিভাবে? এবং সেই মামলায় 111-এর মামলা তাকে সাজা দিয়েছে, আরেকটি মামলা এই সরকার করেছে। অত আওয়ামী লীগের নেতাদেরকে জিজ্ঞেস করলে বলবেন যে আমরা খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা দেই নেই, অথচ 2011 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার মাধ্যমেও বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে। অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসা কাকে বলে সেটা আজকে বেগম খালেদা, কারণ খালেদা জিয়ার প্রতি আওয়ামী লীগের প্রচন্ড রাগ, প্রচন্ড আমরা ক্ষোভ। ওই আমরা একটু মানে ওই প্রসঙ্গে যেতে চাই না। নির্বাচন কমিশন কি এই কারণে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে তাদের নিজেদের মধ্যেই আলোচনা করে সমাধান করতে হবে। ওনারা আসলে এখানে এর মধ্যে দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন, এক ধরনের বার্তা দিয়েছেন যে ওনারা এখানে আসলে কোনো রোল প্লে করবেন না, এটা রাজনৈতিক দলগুলোকে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনের আপনি যদি আমাদের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আপনি দেখেন সেই সুযোগ তো নাই। কারণ নির্বাচন কমিশনের কাজ হলো যে নির্বাচনটা পরিচালনা করা, জাস্ট একটা পোস্ট বক্সের মতো কাজ করা। এখন আমাদের দেশে যে সংকটটা রয়েছে, আপনি যে কথা, এই নির্বাচন নিয়ে কেন এত প্রশ্ন হচ্ছে, কারণ আমরাও বুঝি যে এটা যে কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন লোক বুঝবে যে নির্বাচন কন্ট্যাক্ট করবে নির্বাচন কমিশন, কিন্তু আমাদের দেশের নির্বাচন কমিশনের যেই পরিমাণ জনবল দরকার একটা নির্বাচন পরিচালনা করার জন্য, সেই জনবল নেই। তাদেরকে দেখবেন আপনি, ঢাকা কেন্দ্রে একটি অফিস আছে, জেলায় একজন নির্বাচন কমিশন আছে, তার অফিস আছে একজন দুইজন ক্লার্কিয়াল লোক আছে, উপজেলায় একজন নির্বাচন কর্মকর্তা কোথাও আছে কোথাও নাই, একজন অফিস কর্মকর্তা অফিস সহকারী আছে। এই জনবল দিয়ে তো একটি নির্বাচন সম্ভব না, যার জন্য তাদেরকে কি করতে হচ্ছে যে আমাদের যে 126 নির্বাচন কমিশন আইনে 126-এ যদি যান, সেখানে বলা আছে এটাকে মেকআপ করার জন্য যে নির্বাচন কমিশন যেভাবে চাইবেন নির্বাহী বিভাগ সেভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করতে বাধ্য থাকবে। অর্থাৎ প্রশাসন নির্বাচন কমিশন, প্রশাসন কার অধীনে? সরকারের অধীনে। প্রশাসন তো নির্বাচন, এই যে আপনার ডিসিকে নিয়োগ কে দেয়? রাজনৈতিক সরকার। এসপিকে কে নিয়োগ দেয়? রাজনৈতিক সরকার। ওসিকে কে নিয়োগ দেয়? রাজনৈতিক সরকার। ইউনোকে, এরাই তো হলো মূল নিয়ামক শক্তি নির্বাচনের, এরাই তো সরকারের আজ্ঞাবহ, সরকারের পছন্দ লোকদের। এখন আপনি যদি দেখেন যে প্রত্যেকটি জায়গায় সরকার তার পছন্দের লোক, তার আদর্শে বিশ্বাস করে সেই লোকদেরকে আজকে ডিসিএসপি ইউনো ওসি বানিয়েছে। তো যারা দলীয় আদর্শপুষ্ট লোক, তাদেরকে দিয়ে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন আপনি কিভাবে সম্ভব? যেটা তো আমরা দেখেছি 2014 বা 2018-তে নির্বাচন করতে। আপনাকে সর্বশেষ একটা ঘটনা আমি বলি, নির্বাচন কমিশন তো গাইবান্ধায়, আমি বলি এই গাইবান্ধা আমিও প্রসঙ্গটা আসতে চাইলে আপনি বুঝতে পারবেন। নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা বা তার সক্ষমতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে। তো নির্বাচন কমিশন এবার 8-7 বেঁধে নেমেছে যে তাদের সক্ষমতা, তাদের যে যোগ্যতা আছে এটা তারা প্রমাণ করবে। একটা টেস্ট কেস গাইবান্ধা 5 উপনির্বাচন। তারা করলেন কি, যে সিসি ক্যামেরা নিয়ে স্থাপন করলেন যে প্রত্যেকটা কেন্দ্রে কি হয়, কারা ভোট ডাকাত আমি এই ধরবো। ভালো কথা, মানুষ কিন্তু অত্যন্ত আশান্বিত হয়েছে, মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গাইবান্ধা নির্বাচন দেখছে। নির্বাচন কমিশন সকল সাংবাদিককে ডেকে ঢাকা তার অফিসে বসে পর্যবেক্ষণ করছেন। সেখানে কি হলো, ডাকাত ধরা পড়ল, চোর ধরা পড়ল, দুর্বৃত্তরা ধরা পড়ল। ধরা পড়ার পর উনি নির্বাচন বাতিল করে দিলেন। বাতিল করার ক্ষমতা আছে আমাদের নির্বাচন কমিশনের আরপিও গণপ্রতিনিধি অধ্যাদেশের 91(1)-এ যদি যান আপনি, সেখানে স্পষ্ট বলা আছে নির্বাচন কমিশন যদি কোনো কারণে মনে করে এই নির্বাচন সঠিক হয় না, সে বাতিল করে দিতে পারে। তো এত নির্বাচন কমিশন বাংলাদেশে গেছে, তারও কেউ কিন্তু এই সক্ষমতাটা দেখাতে পারেনি, উনি দেখিয়েছেন, উনি নির্বাচন বাতিল করে দিয়েছেন। তারপর কি হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখন একটা ধমক দিয়েছে যে আপনাকে কে বলেছে সিসি ক্যামেরা স্থাপন করতে, আপনাকে কে বলেছে নির্বাচন বাতিল করতে। এবং আপনি সবচেয়ে মজার ঘটনাটা কি, উনি 50টি সেন্টারে নির্বাচন অনিয়ম হয়েছে বলে বাতিল করে দিয়েছে, ওনার নির্দেশ ছাড়া 94টি সেন্টারে যারা প্রিজাইডিং অফিসার ছিল তারা নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ হয়েছে বলে সার্টিফিকেট দিয়ে কেন্দ্রে পাঠিয়ে দিয়েছে। তাদেরকে কিন্তু নির্বাচন কমিশন বলেও নাই যে তুমি রিপোর্ট দাও। অর্থাৎ প্রশাসনকে এমন নগ্ন দলীয়। তারপর আপনি দেখেন তারা একটা তদন্ত কমিটি করেছে, তদন্ত কমিটি করে কারা কারা এই অনিয়মের সাথে জড়িত চিহ্নিত করেছে এবং সাংবাদিকদের ডেকে নির্বাচন কমিশন এবং অন্যান্য নির্বাচন কমিশন বলেছে যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। আপনার নিশ্চয় মনে থাকার কথা, এগুলো কিন্তু আমার একটা বানানো কথা না, তাদের সিদ্ধান্তের কথা। পরে আপনি ডিসিদের একটা মিটিং ডেকেছিল, জেলা প্রশাসকদের, আগামী নির্বাচন কিভাবে করা যায়। তখন ডিসিদেরকে যখন এই কথাগুলি বললেন,
ডিসিরা যখন নির্বাচন কমিশনের উপর চড়াও হলেন, পরবর্তী একদিকে ওবায়দুল কাদেরের বক্তব্য, অন্যদিকে ডিসিদের ভূমিকা, পরবর্তী কিন্তু আর সিসি ক্যামেরার কথা শুনেছেন, সাংবাদিকদের দেখে পর্যবেক্ষণ করা যায় সে কথা শুনেছেন। সেই নির্বাচন নিয়ে যখন জিএম কাদের সাহেবরা, কারণ তারা ইলেকশন করেছে, আমরা করিনি, কথা বলেছে, তার চেয়ারম্যানশিপই এখন যায় অবস্থা। তো এই যখন অবস্থা একটা দেশের, যে প্রশাসন নিয়ন্ত্রিত, মিডিয়া নিয়ন্ত্রিত, নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত, এবং যে কেউ যদি কথা কয় তার কণ্ঠকে রোধ করে দেওয়া হয়, সেখানে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে কিভাবে সম্ভব, এর বিচারের দায়িত্বটা আপনাদের উপর। কিন্তু আপনি যেটা বললেন যে আপনি এবং স্বীকারও করেছেন যে নির্বাচন কমিশনের কেউ এই সাহসটা দেখায়নি, বর্তমান নির্বাচন কমিশন যেটা দেখিয়েছে, তো সেখানে তো একটু হলেও আশা আলো দেখা যায় যে না, নির্বাচন কমিশন তার ক্ষমতাটা ব্যবহার করেছে। কিন্তু পরবর্তী না আমি বলছি, উনি যদি এটাকে ধারাবাহিকভাবে শেষ করতে পারতেন নির্বাচনটা, পরবর্তী সিসি ক্যামেরা স্থাপন করার পরবর্তী যে ইলেকশনটা হলেন, উনি তো সাহস পান নাই, উনি তো সাংবাদিক ডেকে দেখতে পারেন নাই, উনি তো যাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ছিল তাদের শাস্তি নিতে পারে নাই। তাহলে আপনি এইটাকে মূল্যায়ন করবেন? একটা আংশিকভাবে যে জিনিসটা উনি ব্যর্থ হয়েছে, সেইটাকে কি আপনি মানে সাকসেসের কৃতিত্ব তাকে দেবেন? আমি একটু আসতে চাই জনাব মতিউর রহমান বাদশার কাছে। উনি বললেন, গাইবান্ধার প্রসঙ্গ টেনে বললেন যে আসলে ওবায়দুল কাদের যখন ধমক দিয়েছে, তারপরে গাইবান্ধার পরিস্থিতি পাল্টে গেছে এবং এটা এখন আলোর মুখ দেখেনি নির্বাচন কমিশন যে উদ্যোগগুলো নিয়েছে। এবং জাতীয় নির্বাচনে ওইটা ছিল, গাইবান্ধা ছিল একটা টেস্ট কেস। একটা আসনে সিসি ক্যামেরা বসানো যত সহজ, জাতীয় নির্বাচনে এতগুলো আসনে, এতগুলো কেন্দ্রে সেই সক্ষমতা এবং অর্থনৈতিক বাস্তবতায় সেই পর্যাপ্ত অর্থ আমাদের আছে কিনা, বা থাকলেও এই বাস্তবতায় কতটুকু আসলে বাস্তবসম্মত? আমি একটু ভিন্ন জায়গা থেকে শুরু করতে চাই। শুধুমাত্র গাইবান্ধার নির্বাচনটাই তো একমাত্র বিষয় না। আমি সেই কারণে বলি, আসলে মোশারেফ ভাইদের সমস্যাটা কি, যে জনগণকে বিভ্রান্ত করে ফেলে তাদের বক্তব্যের মধ্য দিয়ে। যেমন তিনি বললেন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শাস্তি দিয়েছেন, আবার তিনি মুক্তি দিয়েছেন। এই দুইটার কোনোটাই সত্য না। মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শাস্তি দেয় না, শাস্তি দিয়েছে আদালত। আর মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তিও দেয় না, নির্বাহী আদেশে উনি বাসায় বসে কারাবাস ভোগ করছেন। এখন এইখানে দেখেন, আমি দু একটা উদাহরণ দেই। বিএনপি কথায় কথায় বলে যে পালাবার রাস্তা পাবে না, কিন্তু বাংলাদেশের রাজনীতি কি সাক্ষী দেয়? বাংলাদেশের রাজনীতি সাক্ষী দেয় যে বিএনপির সেকেন্ড নেতা তারেক রহমান তৎকালীন সরকারের কাছে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এমন কোনো উদাহরণ আপনি 47 থেকে এই পর্যন্ত অথবা তার পূর্ব থেকে এই পর্যন্ত দেখাতে পারবেন যে মূল নেতৃত্ব দেশের বাইরে থেকে রাজনীতি করতে পারে? বিএনপি তাই করছে। এখন আরেকদিন তার একজন সহকর্মীর সাথে কথা বলছিলাম, প্রসঙ্গ উঠছিল সামরিক শাসন। না, আমি যখন বলেছি বাংলাদেশের ইতিহাসটা খুব পরিষ্কার, যে 75 পরবর্তীকালে মেজর জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের প্রথম সামরিক আইন প্রশাসক ছিল। রবিউল সাহেব বললেন যে ওনার ভাষায় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম সামরিক আইন জারি করেছে। এইভাবেই গায়ের জোরে যদি কথা বলে দেন, মোশারেফ ভাই যেভাবে বলল যে গাইবান্ধার নির্বাচনের পরে ওবায়দুল কাদের সাহেব নির্বাচন কমিশনকে ধমক দিয়েছে, তাতে মনে হয় উনি পাশের চেয়ারে বসা ছিলেন। মোটেই না, প্রশ্নই আসে না। গাইবান্ধা নির্বাচন সম্পর্কে ওবায়দুল কাদের সাহেব কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ এরকম কোট করার মতো কোনো বক্তব্যই দেয় নাই। বরঞ্চ আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বলতে পারি, প্রথম দিন নির্বাচন কমিশন তাদের ক্যাপাসিটি বলেন, তাদের কর্তৃত্ব বলেন, এইটা শো করতে গিয়ে যেটা করেছে সেটা বরঞ্চ আরও বেশি খারাপ করেছে। কারণ ওই নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে ভোট হয়েছে, প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে ভোট সম্পন্ন করে সেই নির্বাচনী রেজাল্ট কেন্দ্রে পাঠিয়েছে। আর এদিকে সকাল 11টা-12টার মধ্যে নির্বাচন কমিশন ঢাকায় বসে সমস্ত নির্বাচন বন্ধ করে দিয়েছে। আমি বলি, আপনার যদি নির্বাচনে করাপশন হয়, নির্বাচনে যদি গন্ডগোল হয়, তাইলে তো সংশ্লিষ্ট প্রার্থী কিংবা প্রার্থীর এজেন্ট অভিযোগ করে না? গাইবান্ধা নির্বাচনের প্রথম দিন একটা সিঙ্গেল অভিযোগ বলেন যে নির্বাচন কমিশনের কাছে, প্রশাসনের কাছে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো অভিযোগ করেছিল? নো।
লিখিতভাবে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করে নাই। নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে এই পুরো নির্বাচনটাকে বন্ধ করে দিয়েছে। আমি একজন রাজনীতির কর্মী হিসেবে এটিকে মনে করি খুবই অন্যায় করেছে তারা। তারপরও তারা নির্বাচন কমিশন যেহেতু নির্বাচনটাকে অনুষ্ঠান করছে, আমি মনে করি আমরা সরকারি দলের লোকজন আরও অনেক বেশি সতর্ক ছিল এই নির্বাচন নিয়ে। তাদের এই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পছন্দ হোক বা না হোক এই বিষয়ে তেমন কোনো কথা বলে নাই। আমি এক লাইনে একটা কথা বলি, আমাদের রাজনীতির মূল গোলটা কোথায়? ক্ষমতা। সেইটা যাওয়ার রাস্তা নির্বাচন। সেই নির্বাচনটা যদি আমাদের কাছে বিগত দিনে অভিজ্ঞতা আছে, নির্বাচন নিয়ে নানান বিতর্ক আছে, কখনো কখনো এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও অধীনেও নির্বাচন হয়েছে। কিন্তু আমি একজন রাজনীতির কর্মী হিসেবে বলি যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের লোকজনই করবে, নির্বাচনও বাংলাদেশের লোকজনই করবে। আমি 5 বছর দেশ পরিচালনা করতে পারবো, একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারবো না, তাহলে তো আমার রাজনীতি করার দরকার নাই। আমি যদি 5 বছর দেশ পরিচালনা করতে পারি, আমি নির্বাচন কেন করতে পারবো না? এবং গণতন্ত্রের মূল কাঠামোর মধ্যেই নির্বাচনটা একটা ভাইটাল ইস্যু। সেইটাই যদি আমি করার যোগ্যতা না থাকে, তাহলে তো আমি মনে করি আমার দেশ পরিচালনা করারও কোনো যোগ্যতা নাই। এখানে একটা জিনিস দেখেন, মোশাররফ ভাই আন্দোলনের কর্মী ছিলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের কর্মী ছিলেন। তিনি যদি বলেন এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন, আমি তো বলি আমি 79 সালে 8ম শ্রেণীর ছাত্র ছিলাম। আমার মনে আছে সেদিন আমি স্লোগান দিয়েছি, খুনি জিয়ার গদিতে লাথি মারো একসাথে। যেমন করে পরবর্তীকালে এরশাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, আমার মনে আছে জিয়ার বিরুদ্ধেও আমরা স্লোগান দিয়েছি। কারণ 75 পরবর্তীকালে এই দেশে সামরিক শাসন শুরু করছিল জিয়াউর রহমান। এখন সেই জায়গা থেকে আপনি যদি আজকে মনে করেন যে এই সরকারের অধীনে নির্বাচন খুবই খারাপ হচ্ছে, আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি আপনাকে বলবো, আমি যদি আওয়ামী লীগ বিএনপি অথবা আওয়ামী ধারা আর বিরোধী ধারা যে কোনোভাবে বিবেচনা করি না কেন, এই বিভক্তির জায়গায় আমি মনে করি যে আওয়ামী লীগ মন্দের ভালো, এই দেশের শাসন পরিচালনা করছে, নির্বাচন উপহার দিচ্ছে। কারণ এই দেশের ইতিহাসটা যদি আপনি দেখেন, 70 সালের নির্বাচন সমস্ত পাকিস্তানি কাঠামোর মধ্যে কিন্তু বঙ্গবন্ধু নির্বাচন করে তার নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। আবার এই দেশেই বিভিন্ন সময়ে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন কইরা গণঅভ্যুত্থান কইরা মানুষ নির্বাচন অনুষ্ঠান করছে। সেই ক্ষেত্রে আজকে বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগ দেশ রসাতলে দিয়ে দিয়েছে, নির্বাচন ব্যবস্থাকে একেবারে শেষ করে দিয়েছে, এটা আমি বিলিভ করি না। কারণ 2টা কারণে বিলিভ করি না। একটা কারণ হচ্ছে আওয়ামী লীগের শাসন কর্মকাণ্ড কিংবা নির্বাচনী কর্মকাণ্ড এর কোনোটার চেয়েই ভালো বিএনপি করে আসে নাই। আমি পার্থক্য দেখব কি, আমি ভালো না আপনি ভালো? তো আপনার কর্মকাণ্ড আমি জনগণ হিসেবে দেখেছি, তার কর্মকাণ্ড আমি জনগণ হিসেবে দেখেছি। আওয়ামী লীগের শাসনামলে দেখেছি, বিএনপির শাসনামলে দেখেছি। বিএনপির শুরুটা যেখানে, আপনি বলেন এই দেশে বিএনপি কয়টা নির্বাচন করেছে? 78 সালে জিয়াউর রহমান সাহেব হানা ভোট করেছে, যেখানে 98% ভোট কাস্ট হয়েছে। এটা কি সম্ভব? নির্বাচনী কর্মকাণ্ডে কত শতাংশ লোক নিযুক্ত থাকে? 98% ভোট হ্যাঁ না ভোটে কিভাবে কাস্টিং হলো? অতএব আমি পরিষ্কার বলবো, জিয়াউর রহমান সূচনা যেখানে করেছেন সেইটাই ছিল সবচেয়ে বড় অন্যায়। কারণ 98% ভোট কখনোই জাতীয়ভাবে কাস্ট হওয়া সম্ভব না। সেটা শুরু করে তারপরে 79 আর বেগম খালেদা জিয়া করেছে 96 সালের 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন। আপনি সেই নির্বাচনগুলোর পরিণতি যদি দেখেন, আর আওয়ামী লীগের শাসনামলে আপনি দেখেন যে তারা কয়টা নির্বাচন করেছে, তারা যে কয়টা নির্বাচন করেছে সেই কয়টা নির্বাচনের মধ্যে দিয়ে ধারাবাহিকভাবে তারা ক্ষমতায় আছে। আমি যুক্তির খাতিরে ধরে নিলাম আওয়ামী লীগ নির্বাচন খারাপ করেছে। যদি এত বেশি খারাপ করে থাকে তাইলে ওই সামরিক শাসনের বিরুদ্ধের মতো আন্দোলন হইতো, আওয়ামী লীগকে টেনে হিস্ট্রে নামানো হইতো, আওয়ামী লীগ আর নির্বাচন করতে পারতো না। আর জনগণ তো মেনে নিচ্ছে আওয়ামী লীগের শাসন পরিচালনা এবং নির্বাচন, জনগণ তো মেনে নিচ্ছে, কিছু রাজনৈতিক দল মেনে নিতে পারছে না। আমি এখানে আরেকটা মিনিট আপনাকে সময় নিতে চাই। সেটা হচ্ছে, আমি একজন রাজনীতির কর্মী হিসাবে যেটা মনে করি, আগামী বছর সর্বোচ্চ জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন। এই গত ডিসেম্বর নভেম্বরে বিএনপির যে মূল আন্দোলনের একটি স্টিম ছিল, বিভিন্ন আয়োজন ছিল, আওয়াজ ছিল, সেই জায়গায় গিয়ে আমরা দেখেছি প্রথম বিএনপি ঘোষণা করলো 10 দফা, তারপরে করলো 27 দফা। আমার কাছে একজন রাজনীতির কর্মী হিসাবে এটা খুবই হাস্যকর মনে হয়েছে। কারণ কি, আমি বলি, আপনি 1 বছর আগে এই সরকারের বিরুদ্ধে 2টা অপশন, যদি আন্দোলন করেন দফা একটা, এই সরকার মানি না ফেলে দেব,
অন্যথায় নেক্সট নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। জনগণ আসলে নির্ধারণ করে কে ভালো, সেই দল কি আসলে নির্বাচন করে বারবার। এবং উনি বলছিলেন যে ভালো শাসন ব্যবস্থার সাথে সাথে একটা ভালো নির্বাচন দেওয়াও একটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, এবং উনি উদাহরণ এটা নিয়ে বলছিলেন। একই সাথে উনি আরও কিছু প্রসঙ্গ উত্থাপন করেছেন যে 10 দফা 27 দফা বিএনপি যে দাবিগুলো দিচ্ছে, এবং এর আগে তারা আসলে 2 দফা দিয়েছিল, তো এইটার মধ্যে একটা উনি সমন্বয়হীনতার প্রশ্ন তুলেছেন। তো আপনি না, আমি বাদশা সাহেবের আমি একটা তার তথ্যগত বিভ্রান্তি আমি সংশোধন করে দিতে চাচ্ছি। যে 1975 সালের 15 আগস্ট দুঃখজনক ঘটনার পর তখন রাষ্ট্রপতি হয়েছিলেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী শেখ মুজিবের মন্ত্রিসভার সদস্য জনাব খন্দকার মোস্তাক আহমেদ। তখন সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল শৈফুল্লাহ সাহেব, জিয়াউর রহমান ছিলেন উপপ্রধান। সুতরাং সেনাবাহিনীর প্রধান থাকতে জিয়াউর রহমানের এখানে কোনো ভূমিকা আছে এটা যদি কেউ বলে, সে ন্যূনতম একটা রাষ্ট্রের কাঠামো সম্বন্ধে তার কতটুকু ধারণা আছে এটা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি। এক, আর খন্দকার মোস্তাক 1975 সালের 20 আগস্ট সামরিক শাসন জারি করেছে, এবং ওই সামরিক শাসনে বলেছে যে 15 আগস্ট থেকে এটা কার্যকরী হবে। সুতরাং একটু ইন্টারাপ্ট করি, সামরিক শাসন আর জরুরি আইন কিন্তু এক কথা। সামরিক আইন জারি করেছে সে, আমি জরুরি আইন জারি করে নাই, তখন সামরিক শাসন, এবং বলেছে এটা 15 আগস্ট থেকে কার্যকরী হবে। সুতরাং জিয়াউর রহমান সামরিক আইন জারি করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এইটার সাথে আমাদের যে সত্য ঘটনার সাথে কোন মিল নেই। আওয়ামী লীগ এটা রাজনৈতিক কারণে এটা বলছে। এক, জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের প্রথম প্রধান সামরিক আইন না, প্রধান সামরিক আইন প্রশাসক ছিল সায়েম সাহেব ছিল ফার্স্ট। জিয়াউর রহমান সাহেব জন্য একই সাথে প্রধান সামরিক, সেটা পরে, কিন্তু সায়েম সাহেব ছিলেন, এবং তখন 3 বাহিনীর প্রধান ছিলেন ডেপুটি সামরিক আইন প্রশাসক। কয়েকদিন রাষ্ট্রপতি ছিলেন সায়েম সাহেব, সেই কয়েকদিন হ্যাঁ, অবশ্যই আমি সেটা আপনার ইতিহাসে তথ্যগত ভুল বললেই তো হবে না। এক, আরেকটি বলা হলো বিএনপি আপনার 10 দফা 27 দফা, এটা কি? এটা হলো বিএনপি আগামী দিনে রাষ্ট্রকে কিভাবে সংস্কার করবে সেইটা। তো সুতরাং রাষ্ট্র সংস্কারের সাথে আপনার কি করবে না করবে এটা তো মিল নেই। কারণ যে কোনো রাজনীতির আমরা একটা ভিশন দিয়েছি 2031, সেখানে আমাদের কিছু আগামী রাষ্ট্র কি হবে, যেমন আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য হবে, আমরা এই সমস্যা করবো, সেইটা যেটা যে কোনো রাজনৈতিক দলের যদি একটা আদর্শ না থাকে, তার লক্ষ্য থাকে, টার্গেট না থাকে, জনগণ কেন সেই দলের প্রতি আকর্ষিত হবে? সুতরাং সেইটা হলো আমাদের কর্মসূচি, আমাদের আগামী দিনের পরিকল্পনা। সেটা নিয়ে অন্য আরেকটি রাজনৈতিক দল বরং তারা উল্টো ইচ্ছা করলে তার বিরুদ্ধে আরও বেটার কি দিতে পারে সেইটা তারা করতে পারে। তারা বিএনপির সেই কর্মসূচিকে সমালোচনা করার তো অধিকার রাখে না। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আপনি যে কথাটি বললেন যে ক্ষমতা পরিবর্তন হয় কি নির্বাচনের মাধ্যমে, তো দেশে কি নির্বাচন আছে? আপনি বলেন নির্বাচন। ওনারা বলে যে 2008-এ ওনারা ক্ষমতায় এসেছে। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, যখন 111 সরকার আসে তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল এটা আমাদের আন্দোলনের ফসল। সেই আন্দোলনের ফসলকে ওনারা বলে যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে 3 মাসেরটা 2 বছর থাকে, এটা তো আওয়ামী লীগ জবাব দেবে, এটা কি আমরা জবাব দেবো? এটা তো আওয়ামী লীগের আন্দোলনের ফসল ফখরুদ্দিন মঈনুদ্দিন। এবং শেখ হাসিনা তখন প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে এই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সকল কাজের আমরা বৈধতা দেব। কই আপনারা তো 2008-এর পর ক্ষমতা এসেছেন, কেন তারা যদি অবৈধভাবে 2 বছর ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে আপনারা কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন? কোনো পদক্ষেপ নিয়েছেন? নেননি, বরং তাদেরকে পুরস্কৃত করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরও প্রায় 1 বছর মঈনুদ্দিন আহমেদ সেনাবাহিনীর প্রধান হিসাবে এক্সটেনশন নিয়ে দায়িত্ব পালন করেছে। তার বিরুদ্ধে আপনাদের সংসদ উপনেতা সাজেদা চৌধুরী সংসদে দাঁড়িয়ে বলেছে আমাদের নেত্রী শেখ হাসিনাকে কারাগারে থাকা অবস্থায় খাদ্যের সাথে বিষ মিশিয়ে 111 সরকার হত্যা করতে চেয়েছিল। তাহলে যারা আমার নেত্রীকে হত্যা করবে তাদের বিরুদ্ধে আমি কোনো আইনগত ব্যবস্থা নেব না। অর্থাৎ প্রণব মুখার্জি একটা বই লিখেছে যে কোয়ালিশন ইয়ার্স, সেটা যান দেখেন যে 2008-এ ফখরুদ্দিন মঈনুদ্দিনের মাধ্যমে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছে। জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই। 14 সালে আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, 18 সালে দিনের ইলেকশনে রাতে হয়েছেন। কোথায় জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে? কোথায় জনগণের রায়ের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন? বরং আওয়ামী লীগের ক্ষমতাটা হলো অবৈধ। এই এখন যে ক্ষমতায় আছে 2018 সালে নির্বাচন হয়েছে, তাদের নেতা, তারা যাকে বিমানমন্ত্রী বানিয়েছে, সমাজ কল্যাণ মন্ত্রী বানিয়েছে, জোটের গুরুত্বপূর্ণ নেতা রাশেদ খান মেনন 19 ফেব্রুয়ারি 2019 বরিশালে প্রকাশ্যে বলেছে 18 সালে কোনো নির্বাচনে আমি কসম খেয়ে বলতে পারি জনগণের ভোট দিতে পারেনি।
তা আপনি এটাকে নির্বাচন বলবেন? তো আপনারা তো প্রধান বিরোধী শক্তি ছিলেন, আপনারা যখন এটা বলছেন তো আপনারা আসলে কি করেছেন? আপনারা এই সোচ্চার হননি কেন? কেন আমরা সোচ্চার হইনি কেন? আমরা আন্দোলনে আছি না? আজকে আপনি যদি আমরা সোচ্চার না, আপনি ঠিক আছে, আমরা যদি সোচ্চার না হই, বিএনপি যদি মাঠে না থাকে, তো বিএনপির নেতাকর্মীদের নামে 1,10,000 মামলা কেন? আমরা কি ঘরে বসে ঘুমিয়ে ঘুমিয়ে মামলা খেয়েছি? আমাদের প্রায় 40 লক্ষ আসামি কিভাবে হলো? আমাদের প্রায় ইলিয়াস আলী, চৌধুরী আলম, পারভেজ সহ ছাত্র, এর অসংখ্য ছাত্ররা 3,000 লোক কিভাবে খুন হলো? কিভাবে তাদেরকে গুম করা হলো? তাহলে আমরা যদি মসজিদে বসে থাকতাম অথচ বাসায় বসে ঘুমাতাম, তাহলে আমাদের বিরুদ্ধে এই 1,10,000 মামলা দেওয়ার আওয়ামী লীগ সুযোগ পাত? বরং আমরা সার্বক্ষণিক, কিন্তু একটা সরকার যখন আপনার কর্তৃত্ববাদী হয়ে যায়, এই যে আপনি দেখেন আমেরিকা গণতন্ত্র সম্মেলন রেখেছে এই কালকে, মানে মার্চ মাসে, বিএনপি এই বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ সেখানে কিন্তু আমন্ত্রণ পায় নাই, কারণ বাংলাদেশ এখন একটা কর্তৃত্ববাদী সরকারের রূপান্তরিত হয়েছে। কারণ যেখানে কর্তৃত্ববাদী সরকার থাকে সেখানে অধিকার সংকুচিত হয়, সেখানে মানুষের গণতান্ত্রিক কণ্ঠরোধ হয়, সেখানে মানবাধিকার প্রশ্নবিদ্ধ হয়, সেখানে মানুষের মতামত প্রতিফলন হয় না, সেখানে মিডিয়া সংকুচিত হয়, দুর্নীতির উল্লাস বাড়ে, সেখানে প্রশাসনকে প্রচণ্ড ক্ষমতা প্রয়োগ করতে দেখা যায়। এই সকল যেখানে আছে সেখানে যে কোনো একটা গণতান্ত্রিক শক্তি জয়লাভ করা কিন্তু অত্যন্ত কঠিন। গণতন্ত্র সম্মেলনের প্রসঙ্গটা তুলেছেন জনাব এ.বি. মোশাররফ হোসেন। কিছুদিন আগে গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ কেন দাওয়াত পায়নি সেটার একটা ব্যাখ্যা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, এবং সেখানে এরকমটি এসেছে যে গণতন্ত্র সম্মেলনে অংশগ্রহণ করার জন্য কিছু প্রস্তুতিমূলক পরামর্শ চাওয়া হয়েছে যেসব দেশের, এবং যে সমস্ত দেশ সেগুলোতে অংশগ্রহণ করেছে তাদেরকে সেখানে ডাকা হয়েছে, এই ধরনের একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো এবং মোশাররফ ভাই কর্তৃত্ববাদী সরকারের কথা বললেন, আপনি যে নির্বাচনের কথা বলেছেন যে নির্বাচন করা সরকারের একটা কাজ, আপনি আসলে কিভাবে দেখেন এই গণতন্ত্রের প্রসঙ্গটা এবং নির্বাচন করার? না, আমি আপনাকে খুব খোলাবেলা বলতে চাই, বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অব্যবস্থাপনা ছিল। এই নির্বাচন প্রসঙ্গে আমি তাহলে রিপিটেডলি বলি যে নির্বাচন ব্যবস্থা তো প্রথম ভঙ্গুর হয়েছে 75 পরবর্তীকালে সামরিক সরকারের শাসনামলে। যেটা বললাম যে হানা ভোটে 98% ভোট কাস্ট হয়েছে, এটা জীবনেও সম্ভব না, সেইটাই আমরা দেখেছি। আবার পরবর্তীকালে প্রবাদ ছিল 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। সেই নির্বাচন দেখতে দেখতে কিন্তু আমরা আন্দোলন করতে করতে বড় হয়েছি। এখন আমার বক্তব্য হচ্ছে একদিনেই বা এক বছরেই এক নির্বাচনেই আমরা ওই 0 থেকে 100-তে পৌঁছাইতে পারিনি। কিছু অব্যবস্থাপনা, কিছু অনিয়ম, একটু ঘাটতি হয়তো থাকতেই পারে। একদম শতভাগ বিশুদ্ধ নির্বাচন বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও হয় না, আমেরিকায়ও হয় নাই, এই গত 2-3 নির্বাচনে তার প্রমাণ। পার্শ্ববর্তী দেশ ভারতকে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ বলা হয়, কিন্তু শতভাগ শুদ্ধ নির্বাচন সম্ভব না। সেখানে আমরা মন্দের ভালোটা অবশ্যই আশা করি, শতভাগ ভালোটাও আশা করি। কিন্তু আমি আপনাকে বলি যে আমরা যে নির্বাচনগুলো দেখেছি সেই নির্বাচনের চেয়ে কি আওয়ামী লীগ খারাপ নির্বাচন করছে? নিশ্চয়ই না। সেই নির্বাচনগুলোর চেয়ে অবশ্যই ভালো নির্বাচন করছে। যদি না করতো মোশাররফ ভাই, তাহলে এই দেশের সামরিক শাসনের আর্মির বন্দুকের সামনে যদি আপনি আমি আন্দোলন করতে পারি, তাহলে আওয়ামী লীগের আমলে সেই আন্দোলন কোথায়? আওয়ামী লীগের আমলে সেই আন্দোলন কোথায়? যদি আর্মির নলের মুখে আমি আপনি গণতন্ত্রের স্লোগান দিতে পারি, আন্দোলন করতে পারি, তাহলে আজকে উনি তো বলছেন যে সরকারের তরফ থেকে মামলা দেওয়া হচ্ছে, এত মামলা তাহলে কিভাবে হলো? তাহলে আমি এইটার বিশদ, আপনার হয়তো সময় নেই সেই কারণে বিশদ ব্যাখ্যায় গেলাম। আমি কিন্তু বলে নিছি সে যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, আমিও কিন্তু তার এক স্টেপ আগের উদাহরণ দিয়ে শুরু করেছি যে আমরাও সেই আন্দোলনগুলো করেছি। এখন এই জায়গাটায় হচ্ছে কি যে আমি আওয়ামী লীগকে, মোশাররফ ভাই যতই কর্তৃত্ববাদী বলুক, আমি অবশ্যই বলবো মোর ডেমোক্রেটিক এবং মোর অ্যাকসেপ্টেবল। তার কারণ আমরা বিগত দিনে যতই অগণতান্ত্রিক এবং অবৈধ সরকার দেখেছি, যুগে যুগে তাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, জনগণ বিজয়ী হয়েছে। আজকে যদি বিএনপি বলে তারা জনগণের প্রতিনিধিত্ব করে, তাহলে জনগণকে নিয়ে তারা আন্দোলন করিয়া এই আওয়ামী লীগ সরকারকে পরাজিত করত, গণ অভ্যুত্থান সৃষ্টি করত। তার বিপরীতে আজকে আমরা কি দেখি?
ফখরুদ্দিন মঈনুদ্দিনের কথা বলেন, আমি এই রাজনীতির বিভিন্ন বাস্তবতা আছে। আজকে রাজনীতিতে আপনার সাথে আমার মতের মিল হতে পারে, কালকে নাও হতে পারে। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার শেখ হাসিনার আন্দোলনের ফসল, এইটা যেমন একটা সেন্স। আবার ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আপনার নেত্রীর আগেই মাননীয় প্রধানমন্ত্রী তখন নেত্রী শেখ হাসিনাকে প্রথম গ্রেপ্তার কইরা, ওইটা দেখো ওটা নাটক ছিল, it is the drama. এইটা It এখন was আপনি drama. যদি বলেন এইটা নাটক ওইটা উপন্যাস, তাইলে জনগণ কি করবে? আপনি নাটক বলবেন একটাকে, একটাকে উপন্যাস বলবেন, তাহলে জনগণ কি করবে? আমি পরিষ্কার বলি, এই দেশে মেজরিটি পিপল আওয়ামী লীগের সাথে আছে বলেই আওয়ামী লীগ টানা 3 বার ক্ষমতায়, মোট 4 বার শেখ হাসিনার সরকারে। আর আপনার সাথে যদি মেজরিটি পিপল থাকতো, তাইলে এই দেশে শেখ হাসিনার সরকার কেন? সামরিক শাসনের বিরুদ্ধে আর্মির নলের মুখে আমরা আন্দোলন করছি, গণ অভ্যুত্থান হয়েছে, তাইলে আপনার সাথে যদি জনগণ থাকতো, তাহলে অবশ্যই এই সরকারের পতন হইতো। আর যেটা বলি, রাজনীতির বেসিক জায়গাটায় আজকে এই জনপদের রাজনীতিতে বঙ্গবন্ধু, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়েছে, জাতির পিতা হয়েছে। মৌলানা ভাসানীকে মজলুম জননেতা বলা হয়, হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানুষপুত্র বলা হয়। তারা এই দেশে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়া জেল খাটছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে, কিন্তু কেউ কিন্তু বিদেশে পালাইয়া যায় নাই। আজকে বেগম খালেদা জিয়ার বয়স হয়েছে, বিএনপির সেকেন্ড ম্যান তারেক রহমান সাহেব, ইতিহাস হয়েছে তিনি তখনকার অগণতান্ত্রিক সরকারের কাছে মুসলেখা দিয়ে গেছে, জীবনে আর রাজনীতি করবেন না। না, বাংলাদেশে এই উদাহরণ নেই। উদাহরণ একমাত্র তারেক রহমান, যে মুসলেখা দিয়ে গেছে। আরে এটা তো আপনাদের আন্দোলনের ফসল, আর্মি তখন তো যা আমি তো বললাম যে সেই সরকারই আবার শেখ হাসিনাকে প্রথম গ্রেফতার করেছে। আমি সেইটা না, আপনাকে বলি, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তাইলে তারেক রহমান কি আজকে লন্ডনে বসে থাকবে, না আপনার সাথে আন্দোলন করবে? সে কিভাবে জনগণের নেতা হবে লন্ডনে বসে? বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কোনো ইনস্ট্যান্স দেখাইতে পারে মতিউর রহমান বাদশাহ এবং এবিএম মোশাররফ, আপনাদের ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, হাতে একদমই সময় নেই। দর্শক, আজকে এই ছিল এই সময়ের আয়োজন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।